আজকে 181তম দিন চলছে এবং আমরা জেনেছিলাম তখন তারেক রহমান সাহেব নিজেই ঘোষণা করেছিলেন উনি 180 দিনের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন যে 180 দিনে তিনি কিছু করে দেখাবেন। এবং আমরাও মনে করি যে হয়তো খুব শিগগিরই উনি একটা জনগণের সামনে আসবেন, একটা প্রেস ব্রিফিং করবেন অথবা প্রেস কনফারেন্স করবেন অথবা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিবেন, কিছু একটা করবেন, করে উনি জানাবেন যে এই 180 দিনে উনি কি কি করতে চেয়েছিলেন এবং কি কি করতে পেরেছেন। আমরা প্রত্যাশা করব যে উনি বলবেন এই 180 দিনে তার সরকারের কি রিপোর্ট কার্ড, এটা আমরা একটু দেখতে চাই যে কোন কোন ক্ষেত্রে উনি ভালো করেছেন, কোন কোন ক্ষেত্রে উনি খারাপ করেছেন, কোন কোন ক্ষেত্রে ভালো করার জন্য কাদেরকে উনি প্রশংসা করবেন এবং কারা খারাপ করেছেন তাদেরকে উনি নিন্দা করবেন অথবা তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। আমরা আশা করব যে উনি সবচেয়ে কম ভালো যারা করেছেন অথবা যারা খারাপ করেছেন, যাদের নিয়ে সমালোচনা হয়েছে, যাদের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, তাদেরকে উনি দায়িত্ব থেকে সরিয়ে দেবেন। অনেক বড় দল, অনেক নেতা আছে এই দলে, এমপি সাহেব আছেন প্রায় 209 জন তো নির্বাচিতই হয়েছেন, তারপরে আরও আছেন 35-36 জন যা নাকি নারী নেতৃত্ব এসেছেন, কাজে অনেক নেতাও আছেন। আপনি নিঃসন্দেহে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য কাউকে দিয়ে ট্রাই করতে পারেন। যদি এটা আপনি করেন, আমি মনে করি আপনার মন্ত্রিসভার উপর আপনার একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। নয়তো তারা মনে করবে এই যে এই লোক তো কিছু বলে না, আমি ভালো করি আর বন্ধ করি কেউ কিছু বলে না, এটা কিন্তু আসবে। কাজেই আমরা আশা করব 2-1 দিনের মধ্যেই ওনার কাছ থেকে সেই ধরনের একটা রেসপন্স পাওয়ার। এবং আমি আসলে আশা করেছিলাম যে উনি হয়তো এই প্রস্তুতিটা আর একটু আগে নেবেন এবং 180তম দিন পার হওয়ার পরেই উনি জনগণের সামনে আসবেন। কিন্তু এখন মনে হচ্ছে যে উনি একটু দেরি করছেন, মানে হয়তো সেভাবে প্রস্তুতিটা ছিল না, হয়তো সেভাবে চিন্তা করেননি। তবে এই চিন্তা না করাটাও, ঠিক সময়ে প্রকাশিত করা না করাটাও, এটাও আমি মনে করি যে এটা খুব একটা ভালো উদাহরণ তৈরি হলো না। যাই হোক, তারপরও আমরা আশা করব যে উনি খুব শিগগিরই একটা কিছু বিশ্লেষণ দেবেন। তো এর মধ্যে আমরাও কিন্তু কিছু করেছি, আমরাও কিন্তু সরকারের একটা রিপোর্ট কার্ড তৈরি করেছি। হয়তো আপনারা বলবেন যে বেটা জনগণ তুই কে সরকারকে বিচার করার? সমস্যা কি জানেন, সরকারে যারা থাকেন তারা সব খুব জ্ঞানীগুণী লোক, তারা খুবই ক্ষমতাধর লোক, তারা চাইলেই অনেক কিছু করতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে যে নির্বাচিত হওয়ার জন্য, সরকার গঠন করার জন্য এই লোকগুলিকে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এসে ভোট ভিক্ষা করতে হয়, ভোট চাইতে হয়। যদি নির্বাচন ব্যবস্থাটা ঠিক থাকে তাহলে আমরাই নির্ধারণ করি যে আপনাদের কোন কাজটা ভালো হয়েছে, কোন কাজটা খারাপ হয়েছে। এই জন্য আমরা কিন্তু প্রতিদিনই প্রস্তুতি নেই, আমরা কিন্তু প্রতিদিনই আলোচনা করি, আমরা প্রতিদিনই বলি আপনার এই কাজটা আপনারা ভালো করতে পারেননি। আবার যেগুলো ভালো হয়েছে সেগুলো ভালো হয়েছে, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা করি না এই কারণে কি আমরা ধরেই নেই যেগুলো ভালো করেছেন ওটা করেছেন। কিন্তু ভালোর চেয়ে মন্দ কাজের সংখ্যায় যেহেতু বেশি, কাজে এগুলো নিয়ে আলোচনা করতে হয়। আমি তেমন কিছু না, আমি কিন্তু দুটো প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব, যে দুটোতে ওনারা ভালো করতে পারেননি বলে আমি মনে করি। সেটা হলো জ্বালানি খাত এবং আইন শৃঙ্খলা। এই দুটোতে মিজারেবলি ফেল করেছেন। দেখেন, আইন শৃঙ্খলার একটা মাত্র ঘটনা বলি। কালকে আমরা দেখলাম 15 তারিখে এই 32 নম্বরের সামনে যে ঘটনাগুলি ঘটল, এক ভদ্রলোক যার কোনো ঠিকানা নাই, যার শুনে একাধিক এনআইডি আছে, নানা রকম কথাবার্তা এবং যেগুলি তার সম্বন্ধে তথ্য আসে, মানে আমার মনে হয় যে উনি একদম গুরুত্বহীন ব্যক্তি বলতে যা বোঝায় এই লোকটা হয়তো তাই। সেই লোকটা শত শত পুলিশের সামনে যাকে ইচ্ছা তাকে পিটালো, চট থাপড় মারলো, কিল ঘুষি মারলো, ঝাড়ু দিয়ে পিটালো। পুলিশ তাকিয়ে তাকিয়ে দেখলো। পুলিশকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করলো, আপনারা এটা কেন করতে দিচ্ছেন? পুলিশ বলতেছে আমি দেখছি। ওই সাদ্দাম নামে দেখলাম এক ভদ্রলোক, পুলিশের উপকমিশনার শুনলাম, মানে এরকম ব্যক্তি কি বললেন উনি, আমি কোনো কথাগুলো আগে মাথা বুঝলাম না। এবং ওনার এই বক্তব্যের কারণে পুরো পুলিশ, তাদের উপর মানুষের ধারণাটা কি দাঁড়ালো। একজন লোক, একটা মহিলা, একটা 2 বোন আর কি, ওনারা এসেছিলেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে, তাদেরকেও হেনস্থা হতে হলো, পুলিশে ধরে নিয়ে গেল। আমি একটা জিনিস বুঝি না, এই যে মব, এই মব দিয়ে তো
ইউনূস সরকার দেশ চালিয়েছে। ইউনূস সরকার মনে করেছে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি করে তারা দেশটা শাসন করবে, এবং ভীতি তৈরি করার জন্য তাদের প্রধান অস্ত্র ছিল মব। যাকে তাকে যখন তখন যেখানে সেখানে তারা চড়থাপড় মারতে পারত। আমরা দেখলাম এখানে আমি ভেবেছিলাম যে ইউনূস সরকারের পর যখন একটা বিএনপি সরকার আসছে, একটা গণতান্ত্রিক সরকার আসছে, তারা বোধহয় মবটাকে আর সহ্য করবে না। কিন্তু 15 তারিখে ঘটনায় দেখলাম তারা মবটাকে কেবল সহ্যই না, রীতিমতো প্রশ্রয় দিল। মানে এইভাবে যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলার প্রতি মানুষের একদম শ্রদ্ধা থাকবে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তাদেরকে যারা চালায়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার উপর কোনো ভরসা থাকবে মানুষের। এই মবটা কিন্তু আজকে থেকে না, আরও মানে এই সরকার আসার পরে তারা মবের রাশি টানতে পারেনি। এটি মিজারেবলি ফেল করেছে এই জায়গাটা। দ্বিতীয় যে জায়গাটা ফেল করেছে এই গভর্নমেন্ট, সেটা হলো জ্বালানি, মানে জ্বালানি, বিদ্যুৎ, এই দুটো ক্ষেত্রে। আমরা দেখেছি দুদিন আগে এই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী তিনি বলেছেন যে ওনার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই, বরঞ্চ এখন লোড ম্যানেজমেন্ট ওনাকে করতে হবে, লোডশেডিংটা করে ম্যানেজমেন্ট করবেন। আমি প্রস্তাব দিয়েছিলাম, আপনি লোডশেডিং ম্যানেজমেন্ট করেন, কৃষককে যতক্ষণ বিদ্যুতের না দিয়ে অন্ধকারে রাখবেন, ঠিক ততক্ষণ আপনাদের মন্ত্রী পাড়ায়, মন্ত্রীদের ঘরে এবং সচিব, মন্ত্রী, আমলাদের ঘরে আপনি বিদ্যুৎবিহীন অবস্থায় রাখেন। যদি সেটা করতে পারেন, সেটাই হবে ম্যানেজমেন্ট। আর যদি আপনি ম্যানেজমেন্টের নামে নিজেদেরকে 24 ঘন্টা বিদ্যুতায়িত রাখেন, মানে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন, এবং কৃষককে 12 ঘন্টা 13 ঘন্টা আপনি বিদ্যুৎ ছাড়া রাখেন, সেটা কিন্তু আর ম্যানেজমেন্ট বলবে না, সেটাকে লোকে বলবে যে একচোখা নীতি এবং জনবিচ্ছিন্নতা, জনগণকে গুরুত্ব না দেওয়া, লোকে এটা বলবে। আমি কালকেই দেখলাম যে বিদ্যুৎ মন্ত্রী যে কথাগুলি বলেছেন যে কারণে উনি বিদ্যুৎ দিতে পারছেন না, সেই কারণগুলি সম্ভবত উনি প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে পেরেছেন, এবং প্রধানমন্ত্রী হয়তো ওনাকে বিশ্বাস করেছেন। আমরা ছোটোবেলায় কিছু ঘটনা বলি, ছোটোবেলায় যখন পরীক্ষায় খারাপ করতাম না, বাসায় আসলে পরে বাবা মা ধরতো যে কি তো পরীক্ষা খারাপ হলো, আমরা নানা রকম অজুহাত দিতাম, বলতাম কি যে এই স্যার তো আমাদের সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করছে, মানে আমাদের যেগুলি পড়িয়েছিল তার বাইরে থেকে প্রশ্ন করছে, এই জন্য পারিনি, অজুহাত দিয়ে দিলাম একটা। আবার অন্য একটা অজুহাত দিতাম যে স্যার ইচ্ছা করে প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে, এই জন্য আমরা পারি নাই। তো কোনো কোনো বাবা মা সেটাকে মেনে নিত, বলতে হ্যাঁ আমার ছেলে তো ঠিকই বলেছে, কেন স্যার এরকম করলো। কিন্তু আবার কোনো কোনো বাবা মা, বিশেষ করে আমি আমার বাবা মার কথা বলতে পারি, আমার বাবা খালি একটা কথাই বলতো যে তুই যে রেজাল্ট, তুই যে প্রশ্ন উত্তর মানে ভালো করতে পারস, তুই যে কম নাম্বার পেয়েছ, তো তোর ক্লাসের সবাইকে কম নাম্বার পেয়েছে, ওই জায়গায় যে কিন্তু আমরা ধরা খাই দিতাম। তা আমরা বলতে পারতাম না, আব্বা বলতেন যে যদি প্রশ্নটাই ঘুরিয়ে দিবে তাহলে সবারই পরীক্ষা খারাপ হতে পারে, যদি সিলেবাসের বাইরের থেকে প্রশ্ন হয় তাহলে সবারই পরীক্ষা খারাপ হবে, কেউ ভালো করলো তুমি খারাপ করলা, এটা তো ভাই অজুহাত হলো। তো আমি এই কথাটা বললাম এই কারণে যে বাবারা বিশ্বাস করবে সে বাবারা কিন্তু আসলে প্রতারিত হবে নিজের সন্তানের কাছে। আমাদের প্রধানমন্ত্রী যদি বিশ্বাস করেন যে এটা সে সম্ভব না, তাহলে আমি বলবো উনি প্রতারিত হয়েছেন ওনার মন্ত্রীর কাছে। আপনি আমাকে একটা কথা বলেন, পৃথিবীর অবস্থা কি খুব ভালো সবসময় ছিল, খালি এই বছরই খারাপ হলো? আগে কোনো যুদ্ধ হয়নি, আগে তেলের ক্রাইসিস হয়নি, আগে গ্যাসের ক্রাইসিস হয়নি, ম্যানেজমেন্টের ব্যাপার। আচ্ছা, আমাকে ওই দিন একজন বলছিল যে অগাস্ট মাস তো খুব চাহিদা একটু বেশি থাকে, তাই আমি ওনাকে বললাম ভাই অগাস্ট মাস কি একমাত্র এই বছরই আসছে? গত বছর অগাস্ট মাস ছিল না? গত বছরকে সূর্য অনেক গরম দেয়নি আমাদেরকে? তার আগের বছর আপনি বলেন না যে গত 10 বছর, গত 15 বছরের মধ্যে এই ধরনের ক্রাইসিস হয়েছে কিনা? তো এটা কি বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে? আমি জানি না, আমি কিন্তু অত এক্সপার্ট না, আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের প্রশ্নটাই করছি। একটা সিএনজি চালক, 3 হুইলার যারা চালায়, তাদের কাছে যে জিজ্ঞাসা করেন গ্যাসের কি অবস্থা, তারা কিভাবে গালাগালি করে শুনেন একটু। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি আপনার লোকজনকে পাঠায় বলেন যে ওই গালাগালিগুলো রেকর্ড করে নিয়ে আসো, আমি একটু শুনি, দেখি আমার সহ্য ক্ষমতা কী পরিমাণ, একটু বলেন না ভাই। আপনি তো খালি স্তুতি শুনছেন, আপনি কেবল অজুহাত শুনছেন। স্তুতি এবং অজুহাতে বিশ্বাস করবেন না প্লিজ, তাহলে প্রকৃত সত্য থেকে আপনি দূরে সরে যাবেন।
দেখুন, আজকে দেখলাম আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি একটা কথা বলেছেন। আমি একটা নিউজ বলি, উনি কী বলেছেন? নিউজটা হলো, আমাদের হাতে কোনো জাদু নেই, সময় লাগবে 2 বছর। গ্যাস সংকট নিয়ে অর্থমন্ত্রী, ভেতরে আর পড়ার রুচি নাই। আমি শিরোনামটা পড়লাম, এটা মানব জমিন পত্রিকার শিরোনাম। মানে উনি বলতে চাচ্ছেন যে 2 বছর সময় লাগবে, আমার হাতে কোনো জাদু নাই। তো জাদু নাই, তাহলে মঞ্চে উঠেছেন কেন? ওটা তো জাদু দেখানোর মঞ্চ, ওখানে গিয়েছেন কেন আপনি? আপনার উপর ভরসা করে তো আপনাকে ওখানে পাঠিয়েছে, আপনি পারবেন, আপনি তো পারেন নাই। কেন পারেন নাই এই কাহিনী ভাই আমাকে শোনায়েন না। আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি কিভাবে পারবেন, কিভাবে পারা সম্ভব, এটা আপনাকে উদ্ভাবন করতে হবে, আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি 2 বছর বললেন, 2 বছরকে দেশের মানুষ না খেয়ে থাকবে, 2 বছরকে দেশের মানুষ গ্যাস চালাবে না, 2 বছর দেশের মানুষের গ্যাস লাগবে না। কোনো সরকারের লোক, কোনো মন্ত্রী যদি এইভাবে কথা বলে, তার মন্ত্রিত্বে থাকার আর বিন্দুমাত্র নৈতিক অধিকার নাই। আপনি পারছেন না, আপনার সমস্যা। পৃথিবীর অন্য কোনো দেশের মন্ত্রী এরকমভাবে কথা বলে কিনা একবার দেখে আসুন। না পারা কোনো বাহাদুরি নয়, না পারা লজ্জার, না পারা ব্যর্থতার, না পারা অপমানের, এবং সেটা ব্যক্তি জীবনেই এইগুলি। আর যখন সমষ্টিগত জীবনটা আপনার উপর নির্ভর করে, তখন আপনার ওই পদে থাকার আর কোনো অধিকার নেই। এই সহজ জিনিসটা বোঝার মতো বয়স এবং বুদ্ধি আপনার আছে, এই বিশ্বাস করেই তো আপনাকে ভোট দিয়েছিলাম। এই কথা শোনার জন্য ভোট দেইনি ভাই। প্রধানমন্ত্রী একটা ভালো কথা বলেছেন, আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি। উনি বলেছেন, এই যে সংকটটা আমাদের আছে, এই সংকটের কোনো বিকল্প যদি সমাধান থাকে তাহলে আপনারা আসুন। দেখুন, প্রধানমন্ত্রী কি গতকালকে উনি বলেছেন এই কথাটা, যে দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে অন্য রাজনৈতিক দল সরকারের চেয়ে ভালো পরিকল্পনা দিলে তাদের পরিকল্পনা গ্রহণ করা হবে এবং বাস্তবায়নও করা হবে। তারপরে আরেকটা লাইন বলেছেন যে কেবল জনগণকে বিভ্রান্ত করতে, অপপ্রচার ছড়ালে জনগণের কাছেই তাদের ক্ষমা চাইতে হবে। খুব ভালো কথা বলছেন আপনি, আমার খুব পছন্দ হয়েছে। তারও আগে দেখলাম আপনি বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে ক্ষমা চেয়েছেন, ওটাও আমার কাছে ভালো লেগেছে। উনি দেশ জুড়ে যে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের জন্য জনগণের যে ভোগান্তি হচ্ছে, এই জন্য উনি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন ও ক্ষমা চেয়েছেন। ভালো, এটা আমি শুনতে পছন্দ করেছি এবং আমি মনে করি যে এটা প্রধানমন্ত্রী একজন সেন্সিবল মানুষের এটাই হওয়া উচিত ক্যারেক্টার। তারপরে উনি যে বিরোধী দলের কাছে যে পরামর্শ চাইলেন যে আপনারা যদি আমাদের চেয়ে ভালো করতে পারেন, ভালো কোনো পরামর্শ থাকে আমাদের কাছে নিয়ে আসেন, এটাও আমার কাছে ভালো লাগছে। কিন্তু সম্পূর্ণ না, এটা নিয়ে একটু বলি 2-1টা লাইন। সেই লাইনটা হলো, আমরা মাঝখানে শুনেছিলাম যে বিরোধী দল নাকি, বিরোধী জোটে তারা নাকি একটা নাকি ছায়া মন্ত্রিসভা করবে, সেটা হয় নাই। তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনাদের ছায়া মন্ত্রিসভার জ্বালানি মন্ত্রী কে? তার কাছ থেকে একটা পরামর্শ আমরা চাইতেই পারি। কিন্তু তারও চেয়ে বড় কথা, প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন, হয়তো এতে কেউ আসবে না, অথবা আসবে কিনা আমি জানি না, আসলে আসতেও পারে। এর জন্য তো অপেক্ষা করার কোনো প্রয়োজন নাই। এটা বলে হয়তো আপনি বিরোধী দলকে জব্দ করেছেন, কিন্তু জনগণের ভোগান্তি কি এতে কমবে? এই কথাটা বলেন, তা তো কমবে না। আপনাকে তো জনগণের ভোগান্তি কমানোর ব্যবস্থা করতে হবে। আপনি বলছেন যে করার কোনো পথ নাই। আপনি সবাইকে ডাকেন, দেশের যত এক্সপার্ট আছে সব এক্সপার্টদের ডাকেন, আপনি চামচাদের বাদ দেন। চামচারা পারে নাই, চামচাদেরকে বলেন তোমরা আপাতত একটু দূরে থাকো, আমি অন্য অন্য এক্সপার্টদের ডাকি। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারি যারা ছিল এক্সপার্ট তাদেরকে ডাকেন, এমনকি প্রয়োজনে আওয়ামী লীগ আমলে যারা ছিল তাদেরকে ডাকেন। কারণ ডাকবেন এই কারণে যে ওরা কিন্তু ভালো চালিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারও ভালো চালিয়েছে। ডাকেন না, ডাকলে অসুবিধা নাই, তাদের কাছ থেকে পরামর্শটা নেন। আপনি যদি মব দিয়ে সবাইকে ওই ওরকম জুলফিওয়ালা বাবিওয়ালা লোক দিয়ে মানুষজনকে পিটিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেন, তাতে আপনার দেশের মানুষের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি আবিষ্কৃত হবে না, সম্ভাবনা দেখা দিয়েছে। এই প্রশ্নটা ইতিমধ্যে উচ্চারিত হচ্ছে, কেন হচ্ছে সে আলোচনায় আসছি। তার আগে বরং বলিনি যে গতকালকে দেখলাম যে এনসিপির প্রধান মিস্টার নাহিদ ইসলাম একটা কথা বলেছেন। উনি ইনকলাব মঞ্চের একটা অনুষ্ঠানে ছিলেন, সেখানে উনি বলেছেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে,
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপিত হবে, এসব বিষয় ঠিক না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন না। মানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে কবে পারবেন কবে পারবেন না এ বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছেন নাহিদ ইসলাম। আপনি হয়তো বলবেন যে ঠিক আছে, এই বিরোধী দলের একজন নেতা হিসাবে উনি এ ধরনের শর্ত দিতেই পারেন, এ ধরনের দাবি করতেই পারেন। হ্যাঁ পারেন, করতেই পারেন, কিন্তু আমার প্রশ্নটা হলো এই দাবিটা কি যৌক্তিক কিনা? প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত যেতে পারবেন কি পারবেন না এটা কি নির্ভর করবে যে শেখ হাসিনার আমাদের এখানে প্রত্যাবর্তন হবে নাকি প্রত্যার্পণ হবে? এটা কিন্তু একটা জরুরি প্রশ্ন, যে শেখ হাসিনা কি তার কি প্রত্যর্পণ হবে নাকি প্রত্যাবর্তন হবে? মানে উনি কি নিজে নিজেই ফিরে আসবেন নাকি ওনাকে ভারত ফিরিয়ে দেবে? এই আলোচনাটা কিন্তু এর আগেও উঠেছে, আগামীতে উঠবে। আমি আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে এটা নিয়ে আমি একটা ডিটেল কন্টেন্ট করব। কিন্তু এটা কি শর্ত হিসেবে থাকতে পারে? ধরা যাক ভারত প্রত্যর্পণ করলো না, মানে ভারতের দায়িত্ব হলো প্রত্যর্পণ করা, ভারত প্রত্যর্পণ করলো না। আমাদের সঙ্গে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি কিন্তু আছে, সেই চুক্তিতে যে সমস্ত শর্ত আছে সেই শর্তের আলোকেই ভারত কিন্তু প্রত্যর্পণ নাও করতে পারে। ওই শর্তের মধ্যে অনেক কিছু আছে, ডিটেল আমি আরেকদিন বলবো। ওই শর্তগুলি যারা জানেন তারা জানবেন যে এখানে ভারত ওই শর্তের মধ্যে যে শর্ত আছে তার কারণেই বলতে পারে যে অমুক কারণেই আমি ওনাকে প্রত্যর্পণ করব না, সেটা মানতে হবে আমাদের। যদি না করে ধরা যাক, তাহলে কি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হবে না? কেন হবে না? একজন ব্যক্তির ফেরা না ফেরা কি আসে যায়, কি আসে যায়? কারণ আপনি ওই ব্যক্তিকে একটা বিচারের আওতায় এনেছেন, একটা রায় হয়েছে, আরও অনেকগুলি মামলা ওনার বিরুদ্ধে চলছে। রায় হওয়াটাই কিন্তু আমাদের দিক থেকে করণীয় কাজ। তারপর তাকে আমরা হাতে পেলাম কি পেলাম না সেটা অন্য প্রসঙ্গ। তো আপনি আপনার সিদ্ধান্ত, কিন্তু ওনাকে না দিলে আমি ভারতের সঙ্গে কোনো ব্যবসা করব না, বাণিজ্য করব না, ভারতের দিগকে আমাদের এখানে ভিসা দেব না, আমরা কোনো ভিসা নেব না, ভারতে যাব না, এই যে ঘটনাগুলো সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে ফেলব, এই বিষয়টা কি এরকম হওয়া উচিত? এই প্রশ্নটা নিয়ে আপনি আলোচনা করেন। কিন্তু তার আগে আমি বলি, দেখুন আমরা কিন্তু ভারতের কাছ থেকে প্রতিদিন আদানির কাছ থেকে বিদ্যুৎ আনি, 1600 মেগাওয়াট বিদ্যুৎ প্রতিদিন আমরা ওনাদের কাছ থেকে আনি। এখন এই 1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি ভারত বলে ঠিক আছে তাহলে তুমি যখন কোনো কিছুই করবে না আমিও দিব না, আমাদের অবস্থাটা কী দাঁড়াবে ভেবেছেন? ভারত থেকে আমরা প্রচুর পরিমাণ জিনিস আমদানি করি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভারত আমাদের অনেক কিছু নেওয়া বন্ধ করে দিয়েছিল, দেওয়াও বন্ধ করে দিয়েছিল। তারপর একটা গণতান্ত্রিক সরকার এসেছে, তারেক রহমান আসার পর ভারত তারেক রহমানকে এর মধ্যে একাধিকবার দাওয়াত করেছে। সবশেষ যে দাওয়াতটা হয়েছে এটা হলো ওখানে যে ব্রিক্স সম্মেলনটা অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে, সেই ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে দাওয়াত করেছে। এই দাওয়াতটা অবশ্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে করেনি। আমরা যে তারেক রহমান যে বিমস্টেকের যে সভাপতি মানে চেয়ারম্যান, সেই হিসেবে বিমস্টেকের চেয়ারম্যানকে দাওয়াত করা হয়েছে, যে সেখানে যে তারা পাশে ওই ব্রিক্স সম্মেলনের বাইরে যে উনি মানে নরেন্দ্র মোদী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন এরকম। সেই বিষয়টা আমাদের দেশ ভালোভাবে নেয়নি। তারা বলেছে তারেক রহমানকে আমন্ত্রণ করতে হলে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ করতে হবে। আমি মনে করি ঠিক আছে এটা, কারণ আমি নিজেও পার্সোনালি মনে করি যে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে উনি ওখানে যাবেন কেন, দরকার নেই। যে গেলে খুব লস হয়ে যাবে আমি তা বলছি না, কিন্তু নতুন প্রধানমন্ত্রী একবারও ভারতে যান নাই, কতগুলি বিষয় তো দেখতে হবে তাই না? নতুন এখন ওনারা বলেছেন ওনারা নাকি আরও আগেই দুবার দাওয়াত করেছেন, ঠিক আছে। এর মধ্যে সর্বশেষ যে তথ্য আমরা পেলাম, ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের শিরোনামের বাংলা যদি আমি করি, সেখানে বলা হয়েছে যে ক্ষমতা গ্রহণের পর
প্রথমবারের মতো আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। মানে এই সপ্তাহে, আগামী সপ্তাহে মানে আগামী সপ্তাহে, ধরেন আপনার সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আগেই, মানে অগাস্টের শেষ সপ্তাহে তারেক রহমানের ভারতে যেতে পারেন বলে এনডিটিভি একটা সম্ভাবনার কথা উল্লেখ করেছে। এর অর্থটা হচ্ছে এই, আপনারা জানেন যে গত সপ্তাহে কতগুলি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হলো যে 5 তারিখে যখন শেখ হাসিনা দিল্লিতে একটা অনলাইনে একটা ইন্টারভিউ করলেন, ইন্টারভিউ মানে একটা সংবাদ সম্মেলন করলেন, সেটা নিয়ে বাংলাদেশ খুব কড়া প্রতিবাদ জানিয়েছিল। বাংলাদেশ তার অবস্থানটা ক্লিয়ার করেছিল যে এটা তারা পছন্দ করেনি। তার পরপরে আমরা দেখেছি যে বাংলাদেশে নিযুক্ত ভারতের যে হাই কমিশনার মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পরপরই ওই দিনই উনি আবার দিল্লি চলে গেছেন, যে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। মানে বেশ একটা দ্রুতিয়ালি একটা হয়েছে আর কি। এবং সেটাতে হয়তো উনি আমাদের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেছেন, ভারতকে এটা মানে অভিহিত করেছেন এবং কী করা যায় সেটা নিয়ে পার্সোনালি উনি কথা বলেছেন। দীনেশ ত্রিবেদী কিন্তু মন্ত্রীর পদমর্যাদায়, যদি উনি আমাদের এখানে হাই কমিশনার, কিন্তু ভারত কিন্তু ওনাকে এখানে মন্ত্রীর পদমর্যাদা দিয়ে নিয়োগ করেছে। তো ওনার এই কূটনীতিটা আমার মনে হয় কিছুটা কাজে লাগছে, কারণ আমি যতটুকু জেনেছি ভারত বোধহয় 2-1 দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবেই একটা আমন্ত্রণ জানাতে যাচ্ছেন। যদি সেটা হয় এবং সেটা প্রধানমন্ত্রী হিসেবে এক প্রধানমন্ত্রীর থেকে আরেক প্রধানমন্ত্রীর কাছে একটা আমন্ত্রণ। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে গত বৃহস্পতিবার ভারতের রাজ্যসভায় তাদের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আছে কীর্তিবর্ধন সিং, তিনি বাংলাদেশ সম্পর্কে বেশ কিছু ইতিবাচক বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন বাংলাদেশের সঙ্গে আন্তঃসীমান্ত যোগাযোগ যে প্রকল্পগুলো আছে সেগুলো নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এবং আরও কিছু সম্ভাবনার কথা সরাসরি বলেননি, কিন্তু সেখান থেকে বোঝা যাচ্ছে এটা যে ভারত অন্তর্বর্তীকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানে ডক্টর ইউনূস সরকারের আমলে যে বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর এম্বার্গো ভারত দিয়েছিল, খুব সম্ভবত সেগুলো তারা তুলে নেবে, এরকম একটা ইঙ্গিত ভারতীয় বিভিন্ন মিডিয়ায় কিন্তু এরই মধ্যে এসেছে। তো সেগুলো যদি হয় তাহলে সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক হবে। এবং এই ইতিবাচক কাজগুলো তারা করছে কেন? তারা করছে এই কারণে যে যেন আমরা খুব দ্রুতই একটা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে পারি। এবং যে কথাটা দীনেশ ত্রিবেদী বারবার বলেছেন যে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যারই সমাধান করা সম্ভব। এবং আমি নিজেও মনে করি, আমরাও মনে করি আলোচনা তো করতে হবে। আমরা একজনের সঙ্গে কথা বলবো না, অমুক করবো না। দেখুন ভারতের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিবেশী হিসেবে থাকবে। অলরেডি কিন্তু আমাদের সরকার ভারতের কাছে তেলও চেয়েছে পাইপলাইনের মাধ্যমে। তো এগুলি তো ভাই একদম যদি আমি ঝগড়া শুরু করে দিই এখানে আমার লাভটা কী হবে? যা হোক, সেগুলি নিয়ে রাজনীতিবিদরা কথা বলবেন। আমাদের যে দলগুলোর রাজনীতি হচ্ছে ভারত বিরোধিতা, তারা হয়তো মানে যে কোনো কিছুর বিনিময়ে বিরোধিতাকে টিকিয়ে রাখতে চাইবেন, কিন্তু দেশ তো ওনারা চালাবেন না, দেশ চালাবে যারা সরকার গঠন করেছে তারা। তাদেরকে অনেক কিছু চিন্তা করতে হবে এবং সেই চিন্তা তারা করবে। আমি পার্সোনালি যেটা মনে করি সেটা হলো যে ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশীকে কখনোই পরিবর্তন করতে পারবো না। সেক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকলে ভারতেরও লাভ, আমাদেরও লাভ। সুসম্পর্ক থাকা মানে এই নয় নতজানু হওয়া। আপনি চোখের সঙ্গে চোখ লাগিয়ে কথা বলতে চান, এটা অতি উত্তম। আপনি আপনার যতটুকু আছে তা নিয়ে ভারতের সঙ্গে বার্গেন করবেন, ভারতও বার্গেন করবে। আমরা চেষ্টা করব আমাদের অধিকার রক্ষা করতে, তারা চেষ্টা করবে তাদের অধিকার রক্ষা করতে। এবং এই দুই দেশে আত্মসম্মান নিয়ে পরস্পরের সঙ্গে সম্পর্কিত হবে, এটাই স্বাভাবিক। আমরা নতজানু হতে চাই না, কিন্তু আমরা সার্বক্ষণিক বিরোধেও থাকতে চাই না। এই জিনিসটা মাথায় রেখে আমি জানি না আলটিমেটলি তারেক রহমান ইন্ডিয়াতে যেই খবরটা এনডিটিভি দিয়েছে এটা হবে কি না, কিন্তু আমি মনে করি যে তারেক রহমানের ইন্ডিয়াতে যাওয়া অবশ্যই জরুরি, কিন্তু সেটা প্রধানমন্ত্রী হিসেবে যাওয়া জরুরি, ওই বিমস্টেকের চেয়ারম্যান হিসাবে না। এবং যদি তারা আমন্ত্রণটা করে, এবং যদ্দূর শুনেছি বিভিন্ন রকম ভারতীয় মিডিয়া থেকে যে তারা চাচ্ছে মানে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক আলোচনায় বসতে হয়েছিল যে তারা 180 দিনে মানে 6 মাসে তারা কী করবে না করবে তার একটা টার্গেট তারা মনে মনে ঠিক করেছিল এবং বলেছিল 6 মাস পরে তারা
বিশ্লেষণ করে দেখবে যে তারা কতদূর কী করতে পেরেছে এবং জনগণের মনে কতটুকু আশার আলো জ্বালাতে পেরেছে। আশার আলোটা এই কারণে, দেখুন তারা তো আসলে 6 মাসের জন্য আসেনি, তারা এসেছেন 60 মাসের জন্য। তার মাত্র 10 ভাগের 1 ভাগ 6 মাস, তাই না? আরও 54 মাস বাকি আছে। তারা এই 54 মাসে অনেক কিছু করবেন, কিন্তু 6 মাসের মাথায় এসে তারা পেছন ফিরে তাকাবেন যে আমরা কতটুকু কী করতে পারলাম, আমরা যা করতে পারলাম তা নিয়ে কি আমরা হ্যাপি, নাকি তা নিয়ে আমরা আনহ্যাপি। অথবা যদি আরেকটু উল্টো করে বলি, তারা এই সময় সে ভাবতে চাইবেন, বুঝতে চাইবেন যে আমরা 6 মাসে যা করলাম তা নিয়ে যারা আমাকে এই দায়িত্ব, আমাদেরকে এই দায়িত্বে পাঠিয়েছে, মানে জনগণ কি হ্যাপি অথবা আনহ্যাপি। এবং সেই বিশ্লেষণের উপর নির্ভর করবে তাদের পরবর্তী 54 মাসের যাত্রা। অথবা হয়তো সরকার প্রধান বলতেও পারেন, না আমি আরও 6 মাসের জন্য ভাববো, অথবা আরও 1 বছরের জন্য ভাববো। এরকম ধাপে ধাপে ওনার চিন্তা কাজ করতে পারে। ওনার মনে কী আছে অথবা উনি কী করতে চাইবেন সেটা আমরা এখনই বুঝতে পারবো না, হয়তো 2 দিন পরে বুঝতে পারবো। কিন্তু আমি বরং বুঝতে চাচ্ছি এই মুহূর্তে 6 মাসের মাথায় এসে তারা কি ভাবছেন এবং তাদেরকে নিয়ে জনগণ কি ভাবছে, এটার একটা তুলনামূলক আলোচনা করার জন্য একটু চেষ্টা করে দেখি, পারবো কিনা জানি না। আজকে সরকারের পক্ষ থেকে একটা আয়োজন করা হয়েছিল, একটা প্রেস কনফারেন্সের মতো আয়োজন করা হয়েছিল গণভবন, না ঠিক প্রধানমন্ত্রীর যে কার্যালয় আছে সেখানে। অনেক রথী মহারথী সেখানে ছিলেন। রিজভী সাহেবকে দেখলাম, মাহাদি আমিনকে দেখলাম, তারপর ডক্টর জাহেদকে দেখলাম, তারপর প্রেস সেক্রেটারি যিনি আছেন সালেহ শিবলি, আমাদেরই কলিগ, পুরনো কলিগ, তাদেরকে দেখলাম। এরা কেউ অবশ্য নির্বাচিত নন, এরা কেউ অবশ্য জনগণের প্রতিনিধিও নন, এরা সরকারের প্রতিনিধি, এদেরকে সরকার প্রধান চুজ করেছেন। তো ওনারা মোটামুটি একটা বর্ণনা করলেন তারা কি কি করেছেন। এবং এই সময়ে সরকারের যে প্রেস উইং আছে তারা একটা ই-বুক প্রকাশ করেছেন। সেই ই-বুকের একটা প্রকাশনা উৎসবের মতো হলো। সেই বুকটা এখন পাওয়া যায়। আমি প্রথমে ই বুক করার জন্য ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে ই বুকটা করার ফলে হয়েছে কি, সবাই এখন যে চাইবেন অনলাইনে যাবেন এবং ই বুকটা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবেন, আপনাদের সংরক্ষণ করতে পারবেন। অন্য সময় হলেও তো একটা জাঁকজমকপূর্ণ বই বের করতো, খুব বেশি বড় না তো, অনলি 49 পেজেস, মানে 49 পৃষ্ঠার একটা ছোট বুকলেটের মতো। দেখা যেত অন্য সময় হলে দেখতাম আমরা এটাকে এমনভাবে ছাপানো হয়েছে, দেখা যেত প্রতিটা বইয়ের খরচ পড়েছে হয়তো 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এরকম খরচ পড়তো। হাজার হাজার কপি ছাপা হতো এবং তারপর সেগুলো একসময় শেষ দরে বিক্রি হয়ে যেত। তো এই অপচয়টা এই সরকার বন্ধ করেছে। আমি শুরু থেকেই দেখেছি সরকারের কিন্তু এই ধরনের অপচয় মানে আপনার বন্ধ করার একটা প্রবণতা আছে। কিন্তু সেই প্রবণতাটা ছোট ছোট অপচয়কে, বড় অপচয়গুলি কি হয় আমি জানি না। গ্রামে একটা প্রবাদ আছে কিন্তু, যে সামনে দিয়ে পিপিলিকা যেতে দেয় না, পেছন দিয়ে হাতি চলে যায়। সেরকম হাতি যাওয়ার খবর দু একটা হয়তো পাবো আমরা, যদি পেয়ে যাই জানাবো। কিছু কিছু যে পাচ্ছি না তা না, কিছু কিছু পাচ্ছি, ওগুলো নিয়ে আলোচনাও হচ্ছে। তবে তারপরও আমি বলবো যে এটা একটা ভালো উদ্যোগ যে তারা ই বুক প্রকাশ করেছেন। এই ই বুকে আমি একটু চোখ বোলানোর চেষ্টা করছি, আমি হয়তো ডিটেল একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি নাই, এই কারণে আমি এটা নিয়ে আসলে পরবর্তী সময়ে একটা বিশ্লেষণ করার চেষ্টা করব। কাজেই আমি ছোটোখাটো যেটা দেখলাম সেখানে তারা বিভিন্ন রকম কথা বলছেন, যে 180 দিনে তারা কী কী পদক্ষেপ নিয়েছেন, রাষ্ট্র সংস্কার, অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিনিয়োগ, কর্মসংস্থান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিয়েছেন তার একটা মোটামুটি বর্ণনা এই ই বুকে আছে। এবং এই ই বুকে যে মোটামুটি আমি যেগুলি দেখলাম সবগুলো নিয়ে আছে বটে, কিন্তু আমি যে জিনিসটা বারবার খুঁজছিলাম যে যেহেতু এটা একটা মানে নিজেদের আত্ম উপলব্ধির জন্য করা হয়েছে, ওনারা কি নিজেদের কোনো একটা ব্যর্থতার কথা যেটা ওনারা পারেন নাই করতে, চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই, এমন তো কিছু থাকতে পারতো। কিন্তু পুরো ই বুকে আমি সে ধরনের কিছু পেলাম না। মানে ওনারা কি কি করেছেন এবং কি কি করবেন সেই সংক্রান্ত বড় বড় কথা ছাড়া আর কিছু পেলাম না। মানে ওনারা কি করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেননি, চেষ্টা করেছেন কিন্তু পারেননি, এ ধরনের কোনো কথা পেলাম না। কিন্তু এ ধরনের কথা কি আসলে বলার মতো কিছু ছিল না? যেমন ধরেন আমি স্বাস্থ্য খাতের ওনাদের যে অর্জনগুলো সেটা আমি একটু মন দিয়েই পড়লাম,
যে স্বাস্থ্য বিভাগে তারা কী কী করেছে না করেছে। আমি বারবার খুঁজছিলাম যে তারা দায়িত্ব নেওয়ার পর হামেজে কয়েকশো শিশু মারা গেল, এই তথ্যটা কোথাও পাই কিনা। না, নেই। এই যে শিশুদের অকাল মৃত্যু, শিশুদের অসহায় মৃত্যু, তা নিয়ে তাদের একটি শব্দও নেই। তাহলে আপনারা কি করেছেন কি করেন জনগণকে জানানোর দরকার নাই রে ভাই। জনগণ কি জানে না যে আপনারা কি করেছেন? কার জন্য করেছেন? জনগণের জন্যই তো করেছেন, জনগণের জন্যই করেছেন। তাহলে জনগণ জানবে না কেন? আপনি যদি আমার কোনো উপকার করে থাকেন সেটা তো আমার জানার কথা। এখন এটা যদি আপনাকে লিখে জানাতে হয় তাহলে তো সমস্যা। আপনাকে যদি ঘটা করে বলতে হয় যে আমি এটা করেছি ওটা করেছি, হ্যাঁ করেছেন। এই সরকার কিন্তু কম করে। আমি প্রথমে যেটা বললাম, তাদের মধ্যে একটা ব্যয় সংকোচন এবং ভিআইপি সংস্কৃতি পরিহার করার একটা প্রবণতা, এটা খোদ প্রাইম মিনিস্টার দেখিয়েছেন। অন্যরা মন খারাপ করলেও মানতে বাধ্য হয়েছেন। এটা হয়েছে। সামাজিক সুরক্ষা কার্যক্রম ওনারা অনেক কিছু করেছেন, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো দিয়েছেন, আমি এটা অস্বীকার করছি না। তবে কৃষিক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে অনুদান দিয়েছেন, কৃষি ঋণ মওকুফ করেছেন, মসজিদ মন্দির সহ বিভিন্ন জায়গায় আপনার ইমাম পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু করেছেন। আমি এগুলোকে খুবই ইতিবাচক হিসেবে বলি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করেছেন, কিন্তু পেরেছেন বলে আমার মনে হয় না। যেমন ওই মার্জ করা 5টা ব্যাংক, যে 5টা ইসলামী ব্যাংককে একত্র করা হয়েছিল, সেগুলোর মধ্যে একটু সুফল, একটু সুশাসন, একটু স্থবিরতা কাটানোর চেষ্টা হয়েছে। একদম হয়নি এটা আমি বলবো না, কিন্তু সেইটা কি পর্যাপ্ত? এটা নিয়ে তো আমার মনে হয় পৃথক একটা এপিসোডই করা যায়। কারণ এই 5টা ব্যাংকের গ্রাহক সংখ্যা হলো 75 লাখ। এই 75 লাখ লোক কি আপনার উপর খুশি হয়েছে? 75 লাখ লোকের মধ্যে কি মনে কি স্বস্তি ঢুকেছে? আমার জানার মতো অনেকে আছেন যে এই ব্যাংকগুলো তাদের এফডিআর করা ছিল, তাদের পেনশনের সমস্ত টাকা এখানে ছিল, সে টাকাগুলি তো এখন তাদের হয়তো অনেকে ম্যাচিউর করেছে, অনেকে করছে আগামী 2-1 মাসের মধ্যে, তারা কেউ টাকাগুলো তুলতে পারছেন না। তাহলে কী সুশাসন করলেন? নিজের টাকা ব্যাংকে রেখেছি, সেটাকে আমি তুলতে পারবো না, এই এমন অসহায়ত্ব পৃথিবীর আর কোথাও আছে? আমাদের এখানে তো আছে। এটা অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা ক্রিয়েট করেছিল। অন্তর্বর্তী সরকারের যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যাকে নাকি প্রশংসা করতে করতে নাকি মুখে ফেনা উঠে যায়, সেই আহসানে মনসুরের অপকর্মের একটা উজ্জ্বল প্রমাণ হলো এটা, যে 75 লাখ মানুষকে উনি দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়ে গেছেন। তারা জানেন না যে তাদের জমাকৃত অর্থ তারা কবে তুলতে পারবেন। এখনই সেটা সমস্যার সমাধান হয়নি। যাই হোক, তারপরেও তারা হয়তো চেষ্টা করছেন। হ্যাঁ, আমি বলবো গণমাধ্যম নিয়েও তারা বেশ ভালো কাজ করেছেন, কোনো সন্দেহ নাই। আমি তো মনে করি গণমাধ্যমে এখন মানুষ অনেকটাই সহজে কথা বলতে পারছে। প্রত্যক্ষ চাপটা একদমই নাই, পরোক্ষ চাপ আছে, ওটা নিয়ে পরে একসঙ্গে বলবো। পরোক্ষ চাপ কিন্তু আছে, এটা সব সরকারের সময় ছিল, এই সরকারের সময় আছে। এটা হলো বিজ্ঞাপন নিয়ে চাপ, যাক সেটা অন্য আলাপ। কিন্তু এই যে সাফল্যগুলি বললাম, এর বিপরীতে ব্যর্থতা কতটুকু ভাবুন তো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছেন? পারেননি। চাঁদাবাজি থামাতে পেরেছেন? পারেননি। মবকে থামাতে পেরেছেন? পারেননি। মবের তো গত 15 তারিখে উদাহরণ দেখলাম। মব তো সরকারি প্রশ্রয় এখন চলছে, পুলিশ দাঁড়িয়ে থাকে, মবকারীরা লোকজনকে পিটায়, পুলিশ বলে আমি দেখছি কিন্তু কিছু করে না। চোখের সামনে ঘটলো কিন্তু কয়েকদিন আগে, এক পুলিশ কর্মকর্তা, কি যেন তার নাম, সাদ্দাম না কি যেন, ওনাকে সাংবাদিককে জিজ্ঞাসা করলো যে আপনার সামনে তো মব হচ্ছে, আপনি কিছু বলছেন না কেন? ওইকে আমরা দেখছি। যে এই পুলিশকে আমরা বেতন দিয়ে দেখছি বলে তো না আর রাখছি নাকি ভাই? তো মব থামাতে পারেননি কিন্তু। এবং আপনার এই যে চাঁদাবাজি যেটা চলছে, চাঁদাবাজির কারণে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আপনি থামাতে পারছেন না তো, থামাতে পারছেন না। এটা সরকারও পাচ্ছে না, বিরোধী দলও পাচ্ছে না। জ্বালানি সংকট, এটা কথা বলবো আর কি। আমি তো মাঝখানে একদিন বলেছিলাম যে বিদ্যুতে এই সরকার ডুববে, কম দুঃখে বলি নেই ভাই। জ্বালানি সংকটে এই সরকার মিজারেবলি ফেল করছে। সরকারের এক উপদেষ্টা আছে, তথ্য বিষয়ক উপদেষ্টা, উনি দেখলাম নিজের আপনার নিজের ইউটিউব চ্যানেলে বলতেছেন যে এই জ্বালানি সংকটের জন্য পুরোপুরি নাকি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা চলে। ভাই, আওয়ামী লীগ চলে গেছে 2 বছর আগে, এখন আপনি 2 বছর আগের ঘটনা নিয়ে বসে আছেন। এটা দেখলাম যে বিভিন্ন লোক এটা কেটে কেটে ট্রল করতেছে, এবং ট্রল করার মতো কথা উনি বলেছেন। তো আপনি কি পারছেন সেটা বলেন না। আপনি যখন আজকে থেকে 6 মাস আগে যখন নির্বাচিত হলেন, তখন আপনি জানতেন না আওয়ামী লীগ কি আকাম কুকাম করে জানতেন তো, তারপর তাহলে দায়িত্ব নিলেন কেন? আপনার কাছ থেকে তো আমি আওয়ামী লীগ সরকারের বদনাম শুনতে চাই না।
আমি শুনতে চাই আপনার সাফল্য, আমি দেখতে চাই আপনার সাফল্য। দেখুন, আপনার ইবুক পড়ে কিন্তু আমি সুইচটা অন করি না। আমি যে ইলেকট্রিক ফ্যানের সুইচটা অন করি, ফ্যান ঘুরবে এই আশায় এটা অন করি, এবং আমি বিশ্বাস করি এটা চলবে। যদি এরকম হয় যে কেউ বিশ্বাস করে সুইচটা দিলেই ফ্যানটা ঘুরবে, তাহলে বুঝতে পারবেন দেশে একটা সফল সরকার আছে। কিন্তু লোক যদি বিশ্বাস না করে, যদি ভাবে যে ফ্যান সুইচটা দিচ্ছি ফ্যানটা ঘুরতেও পারে, নাও নাও ঘুরতে পারে, এই যে অবিশ্বাসের যে দোলাচল, এর উপরে নির্ভর করে সরকারের সাফল্য এবং ব্যর্থতা। সেই জায়গায় কি আপনি সফল হয়েছেন? গ্রামে যান ভাই, গ্রামে যে দেখেন বিদ্যুৎ আছে কিনা। যদি আপনার বিদ্যুৎ মন্ত্রী বলতেছে যে গ্রামে কোনো লোডশেডিং নেই, আবার উনি বলতেছে এই সমস্যার সমাধানও আমার কাছে নাই, দেখা ছাড়া আমার কিছু করার নাই বলতেছে, আবার বলতেছে লোডশেডিং ম্যানেজমেন্ট এখন মূল কথা। তো ম্যানেজমেন্ট করেন। আমি তো প্রস্তাব দিয়েছি যে মন্ত্রী পাড়ায় সকল মন্ত্রীর বাড়িতে এবং সকল আমলার বাড়িতে, বাসা বাড়িতে একজন গ্রামের কৃষককে আপনি যতক্ষণ লোডশেডিংয়ে রাখেন, এর জন্য ঠিক ততটুকু লোডশেডিং বরাদ্দ করেন। তাহলে আমি বুঝবো আপনারা সুশাসন করতে আসছেন। তাতে করবেন না, আপনার বাড়িতে কখনো বিদ্যুৎ যাবে না। তাহলে আপনি কী করে যার বাড়িতে বিদ্যুৎ থাকে না তার দুঃখ বুঝবেন না। কিন্তু সরকারের ব্যর্থতা আরেকটা বিষয় ছিল দলীয়করণ। একদম নির্লজ্জ দলীয়করণ হয়েছে এই সরকারের আমলে। অথচ এই সরকারের ৩১ দফা বলেন অথবা এই সরকারের নির্বাচন ইশতেহার বলেন, সর্বত্র তারা বলেছিল যে প্রশাসন সহ কোথাও দলীয়করণ করা হবে না। এবং প্রধানমন্ত্রী কয়েক বক্তৃতা বলেছেন দলীয়করণ হবে না। কোথায় দলীয়করণ হয় নাই বলেন? প্রশাসনের কোথায় দলীয়করণ হয় নাই? এই যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি দলীয় লোককে ভিসি বানানো হয়েছে। এবং এটা বানাতে ঠিক আছে, দলীয় লোক থাকতে পারে, কোনো সমস্যা নেই, যোগ্য লোককে বানান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক যে বিশ্ববিদ্যালয়গুলি আছে সেখানে দেখা যাচ্ছে কোটাতে আরবি টিচার কিনে আপনি বানাইছেন, ভিসি বানাইছেন, কোটাতে মানে সমাজ কল্যাণের লোককে নিয়ে ভিসি বানাইছেন। আর এবার একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অন্তর্কে তার ভিসি একজন সায়েন্সের টিচারকে বানান। আপনাদেরকে সায়েন্সের টিচার নাই এখন? আছে তো। এখন ইউনিভার্সিটির টিচারদের মধ্যে বলতে গেলে তো ৮০% এখন বিএনপি করে। আবার এই ৮০%-এর মধ্যে কিন্তু আওয়ামী লীগ আমলে ৮০% ছিল যারা আওয়ামী লীগ করতো। অঙ্ক মিলে না কিন্তু, যে না মিলুক, এদের লজ্জা শরম একটু কম আছে। আগে আওয়ামী লীগ করতে এখন বিএনপি করে, কোনো সমস্যা নাই, দেন। কিন্তু দলীয়করণ তো হচ্ছে। আপনি কোথায় ফেরত পাচ্ছেন দলীয়করণটা? প্রশাসনের স্থবিরতা চলে এসেছে। আপনারা সব আজকে থেকে ১৫ বছর ২০ বছর আগে যারা নাকি অবসরে গেছে তাদের ধরে এনে আপনারা সচিব, সিনিয়র সচিব বানাচ্ছেন। ওই লোক তো ভুলেই গেছে সে কী কাজ করছে, এখন নতুন করে এসে তার বিরাট পাওয়ার এক্সারসাইজ করছে। তো এগুলি দলীয়করণ ভাই। কাজে আপনারা যে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের সবসময় পালন করতে পারছেন তা কিন্তু নয়। আমি বলবো এখন যে সরকারকে, যেহেতু ৬ মাসের মাথায় এসে দেখছেন, ৬ মাসের মাথায় এসে আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি সব মন্ত্রী সমান সফল হয়েছে এটা মনে করার কোনো কারণ নেই। সব মন্ত্রী আপনাকে ফলো করতে পেরেছে এটাও মনে করার কোনো কারণ নেই। একবার রিথিঙ্ক করেন, দেখেন কারা পেরেছে আপনার দলের আদর্শকে বহন করে নিয়ে যেতে, কারা পেরেছে জনগণের উপকার করতে। চেষ্টা করেছে কিন্তু পারে নাই, এটাও হতে পারে। কিন্তু কেউ কেউ তো এমনও আছেন যারা চেষ্টাই করেন নাই। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে সরিয়ে দিন। আপনার দলে অনেক লোক আছে, তাদেরকে আবার নতুন করে ঢোকান এখানে, সবাইকে সুযোগ দিন। আমি মনে করি তাহলেই এই মন্ত্রীদের মধ্যে কাজ করার একটা আকাঙ্ক্ষা জন্ম নেবে, যে কাজ না করলে থাকতে পারবো না। আর যদি সেটা করতে না পারেন তাহলে যেটা হবে, ওই আত্মতুষ্টি নিয়ে থাকতে হবে। আজকে পুরো সরকারের জন্য ইবুক হয়েছে, আগামীতে দেখবেন সবচেয়ে ব্যর্থ যে মন্ত্রণালয় তারাও তাদের সাফল্যকে বর্ণনা করার জন্য একটা ইবুক বানাবে। আমরা খালি ইবুক পড়বো, ইবুকে দেখবো যে বাজারের জিনিসপত্রের দাম খুব কমে গেছে, বাজারে যাবো আর হোঁচট খাবো। ইবুক পড়ে জানবো হাসপাতালগুলোতে খুব ভালো চলছে, যে দেখবো ডাক্তার নাই, ওষুধ নাই। ইবুকে জানবো যে গ্যাস পাওয়া যাবে। অনেক অনেক ধন্যবাদ। দুঃখজনকভাবে আমাদের দেশের যে পররাষ্ট্র নীতি
এই সরকারের আমলে, সেটা একদল বানরের হাতে চলে গেছে, যারা জানেই না পররাষ্ট্রনীতি কি। এর ফলে এরা যা ইচ্ছা তা করছে। এখন ধরে নিন, ওনারা যদি মনে করেন যে আমরা পাকিস্তান হয়ে গেছি, আমাদের পারমাণবিক বোমা আছে, তাহলে তো ব্যাখ্যাটা একরকম। কিন্তু খোদ পাকিস্তান, যে নাকি সত্যি পারমাণবিক শক্তির অধিকারী, সেই পাকিস্তানও তো ভারতের সাথে সিন্ধু নদীর পানি বিষয় নিয়ে কিছু করতে পারছে না, দিচ্ছে না। দ্বিতীয়ত হলো যে আমরা যে এমন একটা ভাব নিয়ে আছি যে আমরা বুঝি ডোনাল্ড ট্রাম্প, মানে আমরা যাব কি যাব না, আমাদেরকে তো সম্মত করো, আমাদেরকে নিয়ে যাও, ইত্যাদি। তো এটা কেন করা হচ্ছে? তারেক রহমান সাহেবের উপকারের জন্য, বাংলাদেশের মঙ্গলের জন্য, নাকি কোনো পক্ষকে খুশি করার জন্য? আপনি তো জানেন যে একটি রাজনৈতিক দল বেশ কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে বলছে যে এই সরকার 6 মাসের মধ্যে পড়ে যাবে। 6 মাস। আবার কেউ কেউ বলছে যে টান দিলেই পড়ে যাবে। তো সেই টান দিয়ে ফেলে দেওয়ার প্রক্রিয়াটা এখন চলছে। কারণ যদি প্রধানমন্ত্রী ভারত সফরে না যান, আমরা তো পানি চুক্তি আর নবায়ন হবে না। কারণ গঙ্গা চলতি মাসের গঙ্গা চলতি মাসের 27 তারিখ থেকে নরেন্দ্র মোদী যে সফরসূচি, উনি আর দেখা করতে পারবেন না। 2027 সালের আগে আর কোনো শিডিউল খালি নেই আজ অবধি, মানে এখন পর্যন্ত। যখন এই অনুষ্ঠানটা সম্প্রচারে যাবে, তাজ প্যালেস হোটেল দিল্লিতে, যেখানে প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্সিয়াল স্যুট বুক করা হয়েছে, আরো অনেকগুলো রুম বাংলাদেশ হাই কমিশন করেছে, সেটা কিন্তু বাতিল করা হয়নি। ধরুন যদি কালকে সফর বাতিল হয়ে যেত, তাহলে তো আজকে সকালে হোটেলের বুকিং ক্যান্সেল হয়ে যাওয়ার কথা। হুম, হুম। তাহলে ওনারা প্রতীক্ষায় আছেন, ওনারা আসলে যেতে চাচ্ছেন। ওনারাও জানেন যেতে হবে। কেন যেতে হবে? যে প্রথমত তো গঙ্গার পানি চুক্তি নবায়নের জন্য যেতে হবে। তারপরে ধরুন আমাদের তো জ্বালানি লাগছে ডিজেল, সেটা তো আর পাকিস্তান দিতে পারবে না, আমেরিকাও না, ভারত থেকে নিতে হবে। তো ধরুন ভারত দিল না, তাদেরও তো নিজস্ব চাহিদা আছে, দিল না, না দিলে তো আপনি জোর করতে পারবেন না। ভারতও দিতে বাধ্য না, দিল না। বা আপনি যে নেপাল থেকে বিদ্যুৎ আনবেন ভারতের মাটি ব্যবহার করে, সেটাও অনুমতি দিবে না। এবং আপনার তো একটা সমস্যা, যেটা বড় সমস্যা, যে দেখুন আমরা শুনছি গল্প, চীন বিনিয়োগ করবে বাংলাদেশে, সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে। বিনিয়োগের প্রথম শর্ত হলো বিদ্যুৎ এবং গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। কারখানা করতে গেলে যে কোনো কেউ, তো বিদ্যুৎ তো নাই। গ্রামে তো এখন 20 ঘন্টা 22 ঘন্টা বিদ্যুৎ থাকে না। আপনার গ্রামেও একই অবস্থা, আমার গ্রামেও একই অবস্থা। আর শহরে তো আমরা যে যেই এলাকাতেই থাকি, একাধিকবার অনেকবার লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ দিবে চীন, কিন্তু তো বিদ্যুৎ জ্বালানির গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে হবে। সেটা তো সরকারের লোকজনেরাই বলছেন যে 2 বছরের আগে এই সমস্যা স্বাভাবিক হবে না। তার মানে চীনের বিনিয়োগ আসবে না, এশীয় উন্নয়ন ব্যাংক বা বিশ্ব ব্যাংকে টাকা আসবে না, কিছুই আসবে না। একটা পথ ছিল, আপনার মনে আছে যে বিএনপি সরকার যখন 91 সালে সরকার গঠন করে, বেগম খালেদা জিয়ার আমলে, তখন ভারত এক্সিম ক্রেডিট দিয়েছিল বাংলাদেশকে, ঋণ দিয়েছিল। তো সেই 1991 ভারত আর 2026 ভারত তো এক না। এখন তাদের টাকা দেওয়ার মতো অনেক সক্ষমতা। ইচ্ছা করলে ভারত বিনিয়োগ করতে পারে। বাংলাদেশ ভারতের একটি ছোট কিন্তু রাজ্যের সমান। ভারতের যে রেকর্ড ঋণ দেওয়ার ক্ষেত্রে, তারা সহজে ঋণ ছাড় দেয় না এবং দেওয়ার পরিমাণও অনেক কম। আমাদের স্বাধীনতার পর থেকে ভারত যে পরিমাণ প্রতিশ্রুতি দিয়েছে, সেই পরিমাণ মানে
প্রতিশ্রুতি রক্ষা করেছে খুবই কম এবং ঋণ ছাড় দেওয়ার আ হারটিও খুবই কম। আপনার এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে বলছি যে এই যে আমরা বললাম যে ভারত তো ছাড় দেয় না, ভারত তো দিতে চায় না। এই দিতে না চাওয়ার কারণেই ২৪ সালের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, ভারত বিরোধিতা উস্কে উঠেছে, পাকিস্তান ঢুকে গেছে বাংলাদেশে, ইনফ্লুয়েন্স পাকিস্তানের প্রভাব। তো ভারত তো এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করেছে যে এরপরে বাংলাদেশে সুযোগ পেলে তারা তো একটি নদী স্থাপন করতে চাইবে। যেমন এ আমরা শুনেছিলাম ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে আছে, এখন তো এটা নাই। শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, এটাও মিথ্যা প্রমাণিত। এবার ভারত বিনিয়োগ করবে নিজেদের লোকসান করে হলে, লোকসান ঠিক না, মানে নিজেদের অন্যখানে বাজেট কাটছাট করে হলো বাংলাদেশে করবে নিজেদের ইমেজ পুনরুদ্ধারের জন্য। তারা বুঝে গেছে যে জি। বাংলাদেশের মানুষের মধ্যে একটি ভারত বিরোধিতা চরমে উঠে গেছে। দ্বিতীয়ত হলো, দেখুন, আমি যে শুরুতে বললাম যে একদল বানরের হাতে পররাষ্ট্রনীতি চলে গেছে, যে আপনি প্রধানমন্ত্রী। কেন বলছেন? মানে আ বর্তমান বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি নির্ধারণের ক্ষেত্রে যারা রয়েছেন, যারা নির্ধারক রয়েছেন, কেন তাদেরকে বানরের সাথে তুলনা করছেন? পররাষ্ট্র নীতি যারা নির্ধারণ করবেন তাদেরকে কূটনীতি বা পররাষ্ট্রনীতির একটা অভিজ্ঞতা লাগবে। যে কোনো ক্ষেত্রেই অভিজ্ঞতা লাগে, সাংবাদিকতাও লাগে। খলিলুর রহমান তো একজন কেরানি, ও কি অভিজ্ঞতা! আর বাকি যেগুলো আছে সেগুলো তো গোপাল ভাঁড়, অভিজ্ঞতা তো নাই। ১ নম্বর। ২ নম্বর, অভিজ্ঞতা ছাড়াও করা যায় যদি আন্তরিকতা থাকে। আমি তো নিশ্চিতভাবেই বলছি এখন যে খলিলুর রহমান সাহেব এবং বিএনপির বিরোধী চক্র, সেখানে ইউনূস যুক্ত আছে, সবাই মিলে বিএনপিকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্রটা সেটা এগিয়ে নিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। একটা উদাহরণ দিচ্ছি। সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী যে বাংলাদেশে আসলেন এই কয়েকদিন আগে, আপনিও জানেন। তো সেই পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খেরেজি যখন আসলেন, আমাদেরকে বলা হলো বাঙালি জাতিকে সৌদি আরবের লোক নিবে, জনশক্তি রপ্তানির সুযোগ উন্মোচিত হয়েছে। আসলে বাস্তবে কি, এই খলিলুর রহমান সাহেব ইউনূসকে দিয়ে ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট ইস্যু করিয়েছেন। আরো ৩.৫ থেকে ৪.৫ লাখ রোহিঙ্গা সৌদি আরবে আছে, এদেরকে পাসপোর্ট দিতে হবে। এটা দাবি করতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন। তার মানে ৪.৫ লাখ পাসপোর্ট যদি দেন বাংলাদেশি, রোহিঙ্গারা বাংলাদেশি হলো, কিন্তু এটা তো আসলে জনশক্তি রপ্তানির সুযোগ নয়। আমার দেশের মানুষকে বঞ্চিত করে রোহিঙ্গাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া। এর মধ্যে ইউজ করেছেন যে বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্ত দ্রুত গতিতে চলছে। আর কারা বিএনপিকে ফেলে দেওয়ার চক্রান্তটার সাথে জড়িত? বিএনপিকে যে ফেলে দেওয়ার চক্রান্ত, সেটা একটা একটা করে জাস্ট ১ মিনিটে ব্যাখ্যা করব। জি, যে আমরা তো জানি সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে শুনেছি, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে। তো খলিলুর রহমান যদি আমেরিকার লোক হয়ে থাকতো, তাহলে তো তারেক রহমান সাহেবের ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের একটা আয়োজন হওয়ার কথা হবে? হবে না। বা খলিলুর রহমান নিজেই কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পেরেছে গত ২ বছরে? পারেনি। আমরা একটি ভ্রান্ত ধারণা নিয়ে আছি খলিলুর রহমান আমেরিকার লোক। ও আমেরিকাতে থেকেছে, টুকটাক চাকরি করেছে, আর বাংলাদেশের স্বার্থ এখন জলাঞ্জলি দেওয়ার জন্য আপনি সে যে উদ্যোগ নিয়েছে, তো সবাইকে পছন্দই করবে। আপনি আপনার আমার পৈতৃক সম্পত্তি যদি একজনকে দান করতে চাই, সে তো আমাকে গুরুত্ব দিবেই। কিন্তু আসলে বিএনপিকে ফেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে কেন সেটা ব্যাখ্যা দিব। দেখুন, তারেক রহমান সাহেব বুঝবেন, আর কিছুদিন গেলেই বুঝবেন, যে এই সরকারকে বিভ্রান্ত করার একটার পর একটা চক্রান্ত চলছে। যখন এই প্রেসিডেন্ট নির্বাচনের প্রশ্ন আসলো, আপনি জানেন নাসিমুল গনির নাম সামনে ঠেলে দেওয়া হলো, প্রেসিডেন্ট, সম্ভাব্য প্রেসিডেন্ট নাসিমুল গনি। তারপরে ইউনূসের নাম ঠেলে দেওয়া হলো, ইউনূসের পক্ষে প্রচারণাও শুরু হলো। কারা করছে? যদি নাসিমুল গনিকে তারেক রহমান সাহেব প্রেসিডেন্ট বানাতেন বা ইউনূসকে, তাহলে তো তারেক রহমান সাহেবের আর কোনো সূত্রের প্রয়োজন ছিল না। ১ নম্বর। ২ নম্বর হলো যে এখন বিএনপির কাছে আসলে আমেরিকা নেই, এটাই বাস্তবতা। আমেরিকা
আমেরিকা যা নেয়া নিয়ে গেছে, একজন সামান্য একটা কর্মচারী পিটার হাস, সে এখন মাল্টি বিলিয়নিয়ার হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে। সে কিন্তু এখন আর চাকরি করে না, পিটার হাস ব্যবসায়ী, বিনিয়োগ করতে আসছিল বাংলাদেশে এই না, কয়েকদিন আগে। তিনি আপনিও জানেন। মার্কিন বহুজাতিক কোম্পানির পক্ষেই ব্রোকারি করছেন নাকি ও নিজে এখন ব্যবসা করছেন? ব্যবসায়ী, মানে ওই আচ্ছা। বহুজাতিক কোম্পানির তো প্রেসিডেন্ট চেয়ারম্যান আছে ভাই, আসছে আসে ভাই। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে যা নিয়েছে নেওয়া শেষ। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এইটা ভোগ করতে হবে, ভোগ এই বিএনপি করতে দিতে পারবে না। এক, মার্কিন যুক্তরাষ্ট্রের, আর তাছাড়া চীনের সাথে যে দহরম মহরম, এটার পরে মার্কিন যুক্তরাষ্ট্রের, এটা তো খলিল ইচ্ছা করে করিয়েছে, দিলে নিয়ে গেছে, নিয়ে আমেরিকার সন্দেহের তালিকায় নিয়ে আসছে। দ্বিতীয়ত হলো, এখন একটাই সহযোগী শক্তি আঞ্চলিক, ভারত, এটার সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করে দিবে। দেওয়ার পর কি হবে? 10ই আগস্ট, 10ই আগস্ট মানে চলতি মাসের 10 তারিখে, যেদিন দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, 10 তারিখ, সেদিনই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা ঘোষণা চলে এলো, বাংলাদেশে আল কায়দা প্রবেশ করছে। নিরাপত্তা পরিষদ মানে 5টা দেশ, তো জাতিসংঘে এটা বলে দিয়েছে আল কায়দা আছে বাংলাদেশে। দেখুন, এটা কিন্তু শুধু বলার জন্য বলা না। তাহলে সরকারের তো বন্ধু রাশিয়া হওয়ার কথা, রাশিয়া তো ওই এই স্থায়ী নিরাপত্তা কাউন্সিল মেম্বার, চায়না মেম্বার, কেউ তো ভেটো দেয়নি, দিয়েছে আপত্তি জানিয়েছে, জানায় নেই, এটা বিবৃতি দিয়েছে। এখন ভারতের সঙ্গে যদি সম্পর্কটা ভালো করে নষ্ট করে দেওয়া যায়, ভারত পর্দার বাইরে যে আমেরিকা ভারত মারামারি করছে পর্দার আড়ালে, তারা আসলে একখানে হবে এই দেশের ক্ষেত্রে, যেন চীন না ঢুকতে পারে। অতএব ভারতের সাথেও যদি তারেক রহমান সাহেবের এই শত্রুতা সৃষ্টি করা যায়, দূরত্ব না শত্রুতা, তখন তারেক রহমান সাহেবের আর কেউ রক্ষা কবচ, কেউ কোনোখানে থাকলো না। এবং আমি আপনাকে তো এটা নিশ্চয়তা দিতে পারবো না, কিন্তু এইটুকু বলি, ধরুন ভারত কালকে সকালেই বললো বা 1 সপ্তাহ পরে ডিজেল দিতে পারবো না, আমাদের জাতীয় চাহিদা পূরণ হচ্ছে না, আপনি কি করবেন? ডিজেল পাবেন? পাবেন না। বিদ্যুৎ সংকটটা আর একটু বাড়বে। আগামী মাসেই আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ট্রায়াল প্রোডাকশন হওয়ার কথা। তো ওরা তো টাকা চাচ্ছে ভারতীয় মুদ্রায়, ডলার তো নিবে না, অন্য কোনো কারেন্সিও নিবে না। তা আপনি ভারতের সাথে এই বিষয়টাকে সলভ না করলে আপনি টাকা দিবেন ভারতীয় কারেন্সিতে কিভাবে? তাহলে রূপপুর কেন্দ্রটা চালু হবে না। চাচ্ছে কেউ যে বিদ্যুৎ সংকটটা এমন এক পর্যায়ে যাক, যে কানসার্ট যেমন ঘটনা ঘটেছিল বিএনপির আমলে, এবার সারা বাংলাদেশে কানসার্ট ঘটবে। আওয়ামী লীগকে ফেলে দেওয়া হয়েছিল সরকারি চাকরির একটা অজুহাত দিয়ে, আর এইটা ফেলে হবে বিদ্যুৎ সংকট দিয়ে। এবং তারেক রহমান সাহেব তো আসলে এটা আপনি যদি বলেন কখন পড়বে, কয়দিনই পর, যখন তখন পড়ে যাবে। বিদ্যুৎ যে আমরা এখনো কিছু পাচ্ছি শহরে বা গ্রামে, সেটা যদি জ্বালানি সরবরাহ জি। বন্ধ হয়ে যায়, গাড়ি করে সব বন্ধ হয়ে যাবে। তো সুন্দরভাবে খলিলুর রহমান সাহেব তারেক রহমান সাহেবের একদম ঘরের মধ্যে বসে ওনাকে স্যাবোটেজ করে দিচ্ছেন। শেখ হাসিনাকেও তো ওনার ঘরের লোকরাই স্যাবোটেজ করেছে, বাইরের লোক না। কাজেই এই সমস্যা, এই সফর বাতিল হওয়ার সাথে সাথে আপনি দেখবেন তখন ভারত আর কোনো চক্ষু লজ্জা রাখবে না। আর আপনি যে কথাটা শুরুতে বলেছেন আমার সঙ্গে আলোচনায়, এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে, যে হুম। আইসিটির প্রধান কৌশলী তিনি বলেছেন যে আপনার আমিনুল সাহেব। কথা প্রসঙ্গে বলছিলাম যে আইসিটির চিফ প্রসিকিউটর মিস্টার আমিনুল ইসলাম তিনি বলছিলেন যে শেখ হাসিনাকে ফেরাতে আইনি দিক, আইনি প্রক্রিয়া চলছে। জি, খুবই, এটাই তো এবং সত্যি উনি বলেছেন। আইনি জি। প্রক্রিয়া চলছে, আপনি তো কালকে ব্যাখ্যাও দিয়েছেন, মানচিত্রে দিয়েছেন, যে আইনি হুম, ব্যাখ্যা মানে এবার ভারতীয় আদালতে যাবে এটা। ভারতীয় আদালতে গেলে ভারতীয় আদালত সিদ্ধান্ত নেবে, প্রথমত এক্সট্রাডিশন ট্রিটিতে দেওয়া যায় কি যায় না। আর আপনি যে বলেছেন যে উনি সাজাপ্রাপ্ত, তাহলে ভারতীয় আদালত, এটা কিন্তু মানে পররাষ্ট্র মন্ত্রণালয় না, তারা তো দেখতে চাইবে, বাংলাদেশ হাইকমিশনকে বলবে যে বিচার কি হলো, রায় কি হলো, ডিটেলস দেখি। মানে হুম, সহজ কথা, শেখ হাসিনাকে তো ফেরত দিবেই না, এটা দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু ওই আদালতে যাওয়ার পর আমাদের যে আইসিটি, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এটার ভিতরে যে বিচারে যে অনেক প্রশ্নবোধক চিহ্ন আছে, সেগুলো পুরো বিশ্ব জেনে যাবে, পুরো বিশ্ব জানবে
জেনে গেলে এইটা আরেকটা ফাঁদে পড়বে এই সরকার। একটার পর একটা ফাঁদে এবং ফাঁদে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। এই সবকিছুর পিছনে সামনে দেখছি আমরা খলিলুর রহমান, পিছনে ইউনূস এবং আরো যে বিএনপি বিরোধী যে রাজনৈতিক দল, তাদের নাম আমাদের নেওয়ার দরকার নেই, আপনি সবাই বুঝতেছেন। এই সম্মিলিতভাবে তারেক রহমান সাহেব এখন আসলে, আমি আপনাকে এই কথাটা এভাবে বলবো, কোনো দৈবাৎ ঘটনা না ঘটছে, মানে স্বয়ং স্রষ্টা এসে নিজের হাতে ওনাকে রক্ষা করে না দিলে ওনার সরকার আর বেশি দিন টিকবে না, ওনার সরকার পড়ে যাবে। বিকজ কারণটা কি, যে বিদ্যুৎ ঘাটতি তো চরম আকার ধারণ করবে, জ্বালানি ঘাটতি চরম আকার ধারণ করবে, গঙ্গার পানি তো পাবেন না। আর গঙ্গার পানি নিয়ে এই যে এখন যারা বলছে ভারত দেন না, ভারত দেন না, ওরা চাচ্ছে যে আপনি না যান, না গিয়ে চুক্তিটা নবায়ন না হোক, না হলেই ওরা নেমে যাবে মাথায় এই মাঠে, যে এই সরকার চুক্তি নবায়ন করতে পারে নাই। তখন কিন্তু এরাই যে মানা করছে এখন দেন না দেন না, ওরাই তখন বলবে চুক্তি নবায়ন পারে নাই, ব্যর্থ সরকার। দেখবেন সামনে চলে আসছে, এবং খুবই নিকটবর্তী সেই সময়টা তারেক রহমান সাহেবকে যদি স্বয়ং স্রষ্টা নিজের হাতে রক্ষা না করে, ওনার যে সাথে লোকজন আছে এরাই ওনার সরকারকে খুব দ্রুত, কিন্তু অতি দ্রুত ফেলে দিবে। এবং আজকে তারেক রহমান সাহেবের এই মানচিত্র অনুষ্ঠান দেখে আমার কথা বিশ্বাস করার কোনো দরকার নাই, তবে এই অনুষ্ঠানটা তো থেকে যাবে ইউটিউবে। উনি যখন পড়ে যাবেন, ওনার যখন পতন হবে, তখন উনি ওই অনুষ্ঠানটা দেখবেন আর বুঝবেন যে আমরা সত্যি কথা বলেছিলাম। আমরা সত্যি কথা বলেছিলাম যে এই খলিল তারেক রহমানকে একটার পর একটা ফাঁসিয়ে দিচ্ছে। আমেরিকার সাথে সম্পর্ক নিয়ে গেছে চীনে, জানে চীন কিচ্ছু দিবে না, কিন্তু সম্পর্কটা জি, খারাপ করে দিচ্ছে। এখন এই সরকারের আর কোনো পথ নাই। 24 তারিখে এই যে তাজ প্যালেস হোটেলে এখনো বুকিং আছে। আপনি অনেক অবাক হবেন না, আমিও হব না, যে যদি 23 তারিখ এসে শুনি আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে যাচ্ছেন। অনেক না আমি অবাক হবেন। আপনার সঙ্গে মোটামুটি একমত, মানে আমিও আপনার মতন ফোরকাস্টিং ঠিক করতে চাই না, তবে আমার ধারণা তিনি যাবেন, তাকে ভারতে হ্যাঁ, যেতে হবে। এবং উনি যে এই নাটকটা করছে কেন সেটাও বুঝাই। মানে উনি এই যে ওনার যে পাকিস্তানপন্থী যে লোকগুলা বাংলাদেশে আছে, হুম, হুম, হুম। ভারত বিরোধী যে অপশক্তি, এদেরকে বোঝানোর জন্য যে দেখো আমরা ভারতের সাথে যুদ্ধ করছি, তর্ক করছি, লড়াই করছি, আমরা ঠিক আছি। এরপরে বলবে যে ওই যে বললো যে চিফ প্রসিকিউটর বলেছেন আইনি প্রক্রিয়া চলছে, দেখেন প্রবলেম কিন্তু সলিউশনের কথা বলছেন যে আইনি প্রক্রিয়া চলছে, তাহলে কি হলো? প্রত্যাবর্তন বলেন আর প্রত্যর্পণ বলেন, ওটা তো আইনি প্রক্রিয়া চলছে, উনিই বলে ফেলছেন। কালকেই শুনবেন যে ওই ওসমান হাদির যে খুনি, ওদেরও আইনি প্রক্রিয়া চলছে, ফেরত দিবে। আসলে একজনকেও ফেরত দিবে না ভারত, না শেখ হাসিনাকে দিবে, না আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে দিবে, না ওসমান হাদির হত্যাকারীদেরকে দিবে। কেন? কারণ ভারতের মনে আপনি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন। আপনি ভারতের যে আন্তরিকতা সেখানে আপনি খেলেছেন। আপনি মানে খলিল খেলিয়েছে বিএনপি সরকারকে। কারণ খলিল চেয়েছিল যেন এই প্রতিবেশী রাষ্ট্রের একটি সন্দেহের তালিকা আপনি চলে যান, এবং খলিল ভালো করে জানে পাকিস্তান বাংলাদেশকে কিচ্ছু দিতে পারবে না। এখন 16 কালা পূর্ণ করে বিএনপিকে ডুবিয়ে দিয়ে এই ডক্টর খলিলুর আপনার দেখবেন, আমার কাছ থেকে আজকে লিখে নেন, উনি আমেরিকায় বসে গিয়ে বড় বড় বয়ান দিবে। তখন আমি এটা বলেছিলাম, সেটা করে নাই, সেটা করলে ওটা হতো, এগুলা বলবে। কারণ এইগুলো হলো দুষ্ট লোক। আলী রিয়াজ, এই খলিলুর রহমান, আসিফ নজরুল, এগুলো সব দুষ্ট লোক। এদেরকে আপনি যখন এনে কোলে বসাবেন, তারা আপনাকে ছুরি মেরে দিয়ে যাবে। আমি স্রষ্টার কাছে দোয়া করি যে তারেক রহমান সাহেব যেন টিকে থাকেন ক্ষমতায়, জি। এবং এটা সবাই দোয়া করি আমরা। কিন্তু উনি টিকতে চাচ্ছেন না, আমরা দোয়া করলে কি হবে? আমরা আরেকটি প্রসঙ্গে যাই, একটু ছোট করে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে যে আলোচনার মধ্যে এর মধ্যে চলে এসেছে জাতিসংঘের একটি বিশেষ প্রতিবেদনের, যে নিরাপত্তা পরিষদের যে বিশেষ প্রতিবেদন, সেখানে বলা হলো কদিন আগে বাংলাদেশে আ আল-কায়েদা তাদের একটি বিশেষ সেল খোলার চেষ্টা করছে। এবং এ বিষয় নিয়ে তো আপনি অনেক কথা বলেছেন এবং এই আলোচনাতেও এর মধ্যে কিছু hints দিয়েছেন। এটির পেছনে কি কোনো খেলা আছে? নাকি সত্যিই আল-কায়েদার একটি বিশেষ সেল খোলার চেষ্টা করা হচ্ছে, জঙ্গি তৎপরতা বাড়ছে।
এবং আমি আরেকটা নিউজ দেখলাম যে ডক্টর ইউনূসের সময় যারা জেল ভেঙে পালিয়েছিল জঙ্গিবাদী কার্যক্রমের সাথে অভিযুক্ত বা যাদের জামিন হয়েছে এরকম সম্ভবত আমার যদি খুব বেশি ভুল না হয়ে থাকে ১৪২ জনের কোনো নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। জেল কর্তৃপক্ষের কাছে যেই রেকর্ড ছিল, সেই রেকর্ড নথিপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি খুব স্বাভাবিক কোনো ঘটনা? জেল কর্তৃপক্ষের কাছে নথি ধরেন গায়েবও হতে পারে, পুরাই দিতে পারে, কিন্তু সেই নথি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, সেই নথি তো সংশ্লিষ্ট আদালতে আছে। গায়েব হওয়ার কোনো সুযোগ নাই, গায়েব করে দেওয়া হচ্ছে। দ্বিতীয় কথা হলো যে আল কায়দার যে হঠাৎ করে আসছে, মানে আল কায়দা তো আর মানে রকেট নিয়ে নেমে যায়নি বাংলাদেশে। আল কায়দা তো ঢুকেই ছিল, ইউনুস তো আল কায়দাকে ইনভাইট করেছে, ইউনুস লস্করে তৈয়বাকে ইনভাইট করেছে, এটা তো সবাই জানে। এবং এই যে বোমাগুলা আপনি আপনার কন্টেন্টে বলেছেন যে প্রেসার কুকার বোমা, এটা লস্করে তৈয়বা এবং আল কায়দা ছাড়া অন্যরা কেউ ব্যবহারও করে না। আর আমরা তো বাংলাদেশে এগুলো দেখিও নাই এর আগে। এই যে এ, জাতিসংঘে যেটা এসছে, এটা সাবধান বাণী না, এটা একটা ধমক, ভয়ঙ্কর ধমক। এবার আপনি নিশ্চিত থাকুন যে বিএনপি সরকার যদি এই জঙ্গি ইস্যু নিয়ে আরো একটু খেলতে চায়, সেটা খেলেছে অলরেডি এই পাইপ বোমা ইত্যাদি নিয়ে। হুম, হুম, হুম। এখনো বলছে নিও জেএমবি। ভাই, জঙ্গি সংগঠনের নাম এরকম এই ইংরেজি হয় না। এটা মিষ্টি বা বিরিয়ানির দোকান না, নিউ অমুক মিষ্টান্ন ভান্ডার, নিউ অমুক বিরিয়ানির দোকান। আপনারা স্বীকার করেন এটা আল কায়দা, আপনারা স্বীকার করেন এটা লস্করে তৈয়বা, কারণ এই বোমাগুলো তো তারা বানায়, স্বীকার করেন। স্বীকার কিন্তু এখনো করছেন না। না করার ফলে আপনি গ্যারান্টিড থাকেন যে এই বিএনপি সরকারের উপরে, বিএনপি সরকার মানে সবার উপরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, সবার পক্ষ থেকে একটার পর একটা নিষেধাজ্ঞা আসবে। এক, জাতিসংঘের শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে পত্র পাঠ বিদায় করে দেওয়া হবে। এবং তখন তারেক রহমান সাহেব বুঝবেন যে ওনাকে কিভাবে নানান দিক থেকে স্যাবোটেজ করে দেওয়া হয়েছে। খলিলুর রহমান তারেক রহমানের জন্য অসংখ্য আন্তর্জাতিক শত্রু না হলেও প্রতিপক্ষ দাঁড়া করাচ্ছেন। আর ওই যে পাকিস্তান পাকিস্তান যেটা বলেন বা মানুষ বলে, পাকিস্তান তো কোনো কিছু করার, সহযোগিতা করার শক্তি রাখে না, একটু ভিখারি রাষ্ট্র। আর পাকিস্তান কিছু করবেও না। পাকিস্তান চায় বাংলাদেশ ধ্বংস হয়ে যাক, এবং সেই স্বপ্নটা তাদের পূরণ হবে। সেই স্বপ্নের দিকে বাংলাদেশ এগোচ্ছে। তারেক রহমান সাহেব 17 বছর পর যখন এই দেশে এসেছিলেন, একটি পরিকল্পনা নিয়ে উনি বলেছেন, এখন আমি ওনাকে বলেই দিচ্ছি যে আপনি রিটার্ন টিকিট কেটে ফেলতে পারেন, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি আমার কথা বিশ্বাস করার একেবারেই দরকার নেই, আপনার রিটার্ন টিকিট রেডি রাখেন, আপনি চলে যাবেন। কেন চলে যাবেন সেটা আপনি, এই ভারত সফরটা বাতিল হোক, তার 15 দিন বা 1 মাসের মধ্যে আপনি টের পাবেন। যখন টের পাবেন তখন বুঝবেন খলিল কত বড় ক্ষতি করেছে, তখন অনেক দেরি হয়ে যাবে। আমার শেষ প্রশ্ন, আমরা খুব দ্রুতই শেষ করব। তার আগে যে উত্তরটি চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে আপনি বলছেন ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে সংস্থাগুলো আছে তারা একটার পর একটা নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞার বিষয়গুলো শেখ হাসিনার সরকারের শেষ সময়ে এসে অনেক বেশি উচ্চারিত হয়েছিল। কোন, কোন ক্ষেত্রে আমরা নিষেধাজ্ঞার বিষয়টি দেখেছিও। র‍্যাবের উপরে তো নিষেধাজ্ঞা দেওয়া হলো ২০২২ এর দিকে সম্ভবত বা ২০২১ এর দিকে। তারপরে বিভিন্ন জনের ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো। আমি জাস্ট এটি টানছি এই কারণে যে ডিপ স্টেট বলি, মার্কিন প্রশাসন বলি, ইউরোপীয় ইউনিয়ন বলি তারা তো সবাই আওয়ামী সরকারের বিরুদ্ধে ছিল। আওয়ামী সরকারের পতনটি চাইছিল এবং নানান প্রক্রিয়ায় সেই পতনটি হয়েছে। প্লট নির্মাণের মাধ্যমে আমরা সবাই জানি। বিকল্প তো বিএনপি ছিল। সেই বিএনপি কে নিয়ে কেন তারা এখন খেলতে চাইবে বা তাদের বিরুদ্ধে একটার পর একটা নিষেধাজ্ঞা দিবে? বিএনপি তাদের বিকল্প ছিল না, তাদের বিকল্প ছিল ইউনুস। যেহেতু ইউনুসের জনসমর্থন ছিল না, সেই জন্য বিএনপি ক্ষমতায় হুম, এসছে। আর দেখুন, একদম সাম্প্রতিক সময় যে নেপালে রেজিম চেঞ্জ হলো, এখন কিন্তু নেপালে আবার এই পাশার দান উল্টে যাচ্ছে, হুম। খেলাই ঘুরে যাচ্ছে। বাংলাদেশেও ঘুরবে। শেখ হাসিনা বাংলাদেশে চলে আসবেন, ওনার দণ্ড, আপনি নিশ্চিত থাকুন, সেই দণ্ড স্থগিত হবে, যেরকম আবুল কালাম আজাদ সাহেবের হয়েছে, হবে। এই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা উঠে যাবে, সবকিছু হবে। কিন্তু তারেক রহমান সাহেব অনেক দেরি করছেন। ওই আমরা ছোটবেলায় একটা প্রবাদ শুনতাম, বইয়ে পড়তাম, আপনিও পড়েছেন, যে ডাক্তার আসার আগেই রোগী মরিয়া গেল।
তো ওই অবস্থার দিকে এগোচ্ছে দেশ, জাতি, সরকার। আমাদের জন্য কোনো দুঃসংবাদ না, কারণ আমাদের দেশ চলবে, দেশ উন্নতির দিকেই যাবে আবার ভবিষ্যতে। তারেক রহমান সাহেব যে সুযোগটা পেয়েছিলেন 17 বছর পর, সেই সুযোগটা উনি একেবারে হাতছাড়া করেছেন হেলায় ফেলায়। এই এয়ার কন্ডিশন বাসে ঘুরে আর এই কার্ড ইত্যাদি বিতরণ করে আর এই সমস্ত সস্তা স্টান্ট করে দেশ চালানো যায় না। কারণ উনি জাস্টিন ট্রুডোকে কপি করতে চেয়েছেন। জাস্টিন ট্রুডো নিজেই আনপপুলার হয়ে ক্ষমতাচ্যুত হয়ে গেছে। দ্বিতীয় কথা হলো, আপনি কোনো কিছু কপি করলে কিছু হয় না, আপনার মৌলিক কিছু বৈশিষ্ট্য লাগে। তো মৌলিক বৈশিষ্ট্য আপনার চারপাশে তো সেই আগেরই চোরেরা, সে আগেরই ডাকাতেরা, সে আগেরই দুর্বৃত্তরা, একটু নতুন অবয়বে। আমরা যে একজন বিশেষ প্রতিমন্ত্রী সম্পর্কে এত নিউজ দেখছি পত্রিকায়, মানে কথিত প্রধানমন্ত্রীর বন্ধু, তো কোনো অ্যাকশন কি হচ্ছে? হচ্ছে না তো। বা চাঁদাবাজি, এটা সবকিছুই তো চলতেছে। কাজেই আপনি নিশ্চিত নিশ্চিত থাকুন যে জাতিসংঘে যে এই ঘোষণাটা এসছে বা এই সাবধান বাণীটা আসছে, এটা খুবই খারাপ।